Hello, myself Dr. Monojit Mitra, lecturer in chemistry of কোলাঘাট গভর্নমেন্ট পলিটেকনিক। তো আমার আজকের টপিক হচ্ছে টাইপস অফ কেমিক্যাল বন্ডিং, মেনলি হাইড্রোজেন বন্ডিং। So before coming to the main topic, first we have to know what is a chemical bond. A chemical bond is nothing but a force which holds the two atoms together in a molecule. এটা একটা ফোর্স যেটা দুটো অ্যাটমকে একটা মলিকুলের মধ্যে বেঁধে রাখতে সাহায্য করে। এটা সিম্বলাইজ করা হয় এই সিঙ্গেল বন্ডেড সিম্বল দিয়ে জেনারেলি। এটা কোনো লাঠির মতো দেখতে হলেও এটা একটা অ্যাকচুয়ালি কিন্তু এটা একটা ফোর্স যেটা দুটো অ্যাটমকে একটা মলিকুলের মধ্যে বেঁধে রাখতে সাহায্য করে। Now, types of chemical bond. We know various kinds of chemical bond. These are mainly classified as below. First, ionic bond. Now, what do you mean by ionic bond? Ionic bond means bond between two oppositely charged ions. Actually, there is no bond in ionic bonding. Here, the two oppositely charged ions are held together by strong electrostatic force of attraction. For example, in NaCl here. এখানে কি হয়, একটা Na প্লাস আর একটা Cl মাইনাস আয়ন পরস্পরের মধ্যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন দিয়ে আবদ্ধ থেকে NaCl মলিকুলটা গঠন করে। So this is ionic bonding. Now next, covalent bond. What do you mean by covalent bond? In case of covalent bond, there occurs mutual sharing of electron pairs. What does it mean? Suppose in HCl. In case of HCl, there is one unshared pair of electron in hydrogen. 1s1. And in case of chlorine, there is one unshared pair of electron in sp3 hybrid orbital of chlorine. That two unshared pair of electron are equally or mutually shared between themselves to form HCl molecule. And that bond is known as covalent bond. তো কোভালেন্ট বন্ডের ক্ষেত্রে মেনলি যেটা হয়, মিউচুয়াল শেয়ারিং অফ ইলেকট্রন পেয়ার বিটুইন টু অ্যাটমস টু ফর্ম এ মলিকুল। নাও কোঅর্ডিনেট বন্ড। কোঅর্ডিনেট বন্ড ইজ ওয়ান টাইপ অফ কোভালেন্ট বন্ড। এখানে কি হয়, এখানেও শেয়ারিং হয় বাট নট মিউচুয়াল শেয়ারিং। এক্ষেত্রে কি হয়, একটা অ্যাটম ইলেকট্রন পেয়ার দেয় আর আরেকটা অ্যাটম ইলেকট্রন পেয়ার নেয়। ফর এক্সাম্পল, ইন দ্যাট কেস NH3BF3 অ্যাডাপ্ট। এই কেসে কি হয়, নাইট্রোজেন অ্যাটমের মাথায় ইলেকট্রন পেয়ার বা লোন পেয়ার অফ ইলেকট্রন থাকে, তাহলে নাইট্রোজেন সেই লোন পেয়ার অফ ইলেকট্রন দিতে পারে। আর BF3 বোরন অ্যাটমটা ভ্যাকেন্ট হাইব্রিডাইজড অরবিটাল থাকে এবং সেই ভ্যাকেন্ট অরবিটালটা সেই লোন পেয়ার অফ ইলেকট্রন যেটা নাইট্রোজেন দেয় সেটাকে কিন্তু গ্রহণ করতে পারে। তাহলে এক্ষেত্রে কি হচ্ছে, দেওয়াটা পুরোপুরি দিচ্ছে নাইট্রোজেন এবং নেওয়াটা পুরোপুরি নিচ্ছে বোরন। তাহলে এই যে বন্ডিং, এই বন্ডিংকে বলা হয় কোঅর্ডিনেট বন্ড। এটা ওয়ান টাইপ অফ কোভালেন্ট বন্ড। এখানেও শেয়ারিং হচ্ছে বাট নট মিউচুয়াল শেয়ারিং। Next type of bonding is known as metallic bond. What do you mean by metallic bond? In metallic bonding, we found a sea of electrons. That free electrons take part in bonding. And due to the presence of that free electron, metals are highly conductive in nature. And the last type of bond and our main concern is hydrogen bond. Now we are going to discuss about hydrogen bonding. So first, what is the definition of hydrogen bond? তো আমি একটু রিড আউট করি ফার্স্ট। The electrostatic force of attraction existing between the hydrogen atom covalently bonded to a highly electronegative atom in a molecule and the electronegative atom from another molecule that may be similar or different is known as hydrogen bond. আমি একটু ধীরে ধীরে বলি। ধরো এই মলিকুলটা, এইচএক্স মলিকুলটা, এই এইচএক্স মলিকুলটাতে আমরা দেখতে পাই যে হাইড্রোজেন অ্যাটমটা কিন্তু কোভ্যালেন্টলি এক্স অ্যাটমটার সঙ্গে একটা বন্ড করে আছে, কোভ্যালেন্ট বন্ড। এই এক্স অ্যাটমটা কিন্তু হাইলি ইলেকট্রোনেগেটিভ। তাহলে এই এক্স অ্যাটমটা যেহেতু হাইলি ইলেকট্রোনেগেটিভ, তাহলে কি হবে, ডিউ টু ইটস হাই ইলেকট্রোনেগেটিভিটি এক্স অ্যাটমটা এই বন্ডিং ইলেকট্রন পেয়ারটাকে কিন্তু নিজের দিকে টেনে নেবে। তার ফলে কি হবে, এই এক্স অ্যাটমের মাথায় একটা স্মল ডেল্টা নেগেটিভ, এখানে আমি থিটা দিয়ে রিপ্রেজেন্ট করেছি, থিটা নেগেটিভ চার্জ জেনারেট হবে। এবং যখনই এখানে থিটা নেগেটিভ চার্জ জেনারেট হবে, তাহলে হাইড্রোজেনের মাথায় সিমিলারলি থিটা পজিটিভ চার্জ জেনারেট হবে। তো এইচএক্স তো আর মলিকুলার স্টেজে সিঙ্গেল এইচএক্স মলিকুল হিসাবে থাকতে পারে না, অসংখ্য এইচএক্স মলিকুল তার আশেপাশে আছে। তো ইমিডিয়েটলি তার পাশের এইচএক্স মলিকুলের হাইড্রোজেনের ওপর একটা থিটা পজিটিভ চার্জ সিমিলারলি জেনারেট হবে। তার ফলে কি হবে, এই যে থিটা নেগেটিভ এবং থিটা পজিটিভ, এই দুটোর মধ্যে একটা অ্যাট্রাকশন ফোর্স কাজ করবে। অ্যাট্রাকশন ফোর্স কাজ করার ফলে তারা একটা বন্ডিংয়ে, একটা স্পেশাল টাইপ অফ বন্ডিংয়ে পার্টিসিপেট করে। সেই বন্ডিংটাকেই আমরা বলি হাইড্রোজেন বন্ড। তাহলে হাইড্রোজেন বন্ড কিন্তু ওয়ান টাইপ অফ আয়নিক বন্ড। আয়নিক বন্ডের ক্ষেত্রে কী হয়েছিল, যে টোটালি দুটো সেপারেট আয়ন
বন্ডিংয়ে টেক পার্ট করেছিল, কিন্তু এক্ষেত্রে দুটো পার্শিয়াল চার্জ জেনারেট হয়েছে, দুটো পার্শিয়াল চার্জ নিজেদের মধ্যে বন্ডিংয়ে টেক পার্ট করেছে। তো নাও কামস টু দ্য পার্ট কন্ডিশন ফর হাইড্রোজেন বন্ড ফর্মেশন। তো ফার্স্ট কন্ডিশন, দ্য কম্পাউন্ড মাস্ট কন্টেন অ্যান হাইড্রোজেন অ্যাটম। অবভিয়াসলি হাইড্রোজেন যদি নাই থাকে তাহলে হাইড্রোজেন বন্ড কী করে হবে? It should be bonded to a highly electronegative atom such as fluorine, oxygen and nitrogen. Obviously, আমি এখানে যেটা X দিয়ে রিপ্রেজেন্ট করেছি, এই X অ্যাটমটা জেনারেলি ফ্লোরিন, অক্সিজেন আর নাইট্রোজেন, অ্যাকচুয়ালি হাইলি ইলেকট্রোনেগেটিভ অ্যাটম হতে হবে। দ্য সাইজ অফ দ্য ইলেকট্রোনেগেটিভ অ্যাটম মাস্ট বি স্মল। অবভিয়াসলি এই যে এক্স অ্যাটমটা, এই এক্স অ্যাটমটার সাইজটা কিন্তু স্মল হতে হবে। কারণ কি, যত অ্যাটমটার সাইজ স্মল হবে তত হাইড্রোজেন বন্ডিংটা স্ট্রং হবে। কারণ কি, এই যে থিটা নেগেটিভ চার্জটা, এই থিটা নেগেটিভ চার্জের চার্জ ডেন্সিটি কিন্তু সাইজ কম হলে বেশি হবে। চার্জ ডেন্সিটি যখন বেশি হবে তার মধ্যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশনটা বেশি মাত্রায় কাজ করবে, হাইড্রোজেন বন্ডিং স্ট্রেংথটা তত বেশি হবে। নেক্সট, দ্য ডিস্টেন্স অ্যামং দ্য থ্রি অ্যাটম মাস্ট বি স্মল। অবভিয়াসলি এখানে থ্রি অ্যাটমস বলতে ধরো এই হাইড্রোজেনটা, এই এক্স অ্যাটম এবং এই হাইড্রোজেন অ্যাটমের মধ্যে ডিস্টেন্সটা কিন্তু যত ছোট হবে, ডিস্টেন্স যত কমবে তত হাইড্রোজেন বন্ডিং কিন্তু স্ট্রং হবে। ওকে, অ্যান্ড দ্য নেক্সট ওয়ান ইজ দ্য ইলেকট্রোনেগেটিভ অ্যাটম হুইচ পার্টিসিপেটস ইন হাইড্রোজেন বন্ডিং মাস্ট কন্টেন অ্যাটলিস্ট ওয়ান আনশেয়ার্ড পেয়ার অফ ইলেকট্রনস। অবভিয়াসলি এই যে এক্স অ্যাটমটা, ইলেকট্রোনেগেটিভ যে এক্স অ্যাটমটা, এই অ্যাটমটার কিন্তু একটা আনশেয়ার্ড পেয়ার অফ ইলেকট্রন থাকতে হবে, আনশেয়ার্ড পেয়ার বা লোন পেয়ার অফ ইলেকট্রন থাকতে হবে, যে ইলেকট্রনটা সে প্রোভাইড করবে। এবার সেক্ষেত্রে সবসময় কিন্তু লোন পেয়ার না থাকলেও হয়, যদি কোনো অ্যাটমের মাথায় যদি নেগেটিভলি চার্জড অ্যাটম হয় বা যদি কোনো পাই ইলেকট্রন থাকে, সেই পাই ইলেকট্রনগুলোও কিন্তু হাইড্রোজেন বন্ডিংয়ে টেক পার্ট করতে পারে। ক্লিয়ার? নাও গোয়িং টু দ্য নেক্সট স্লাইড। Characteristics of hydrogen bonding. The first one is hydrogen bond is much weaker than covalent bond. Obviously হাইড্রোজেন বন্ড কিন্তু কোভালেন্ট বন্ডের থেকে অনেক উইক। কেন উইক? কারণ কোভালেন্ট বন্ড একটা পিওর বন্ড যেখানে ইলেকট্রনের মিউচুয়াল শেয়ারিং হয়। মিউচুয়াল শেয়ারিংটা কীভাবে হয়? অরবাইটাল ওভারল্যাপের মাধ্যমে। তাহলে যেখানেই অরবাইটাল ওভারল্যাপ হবে সেক্ষেত্রে যে বন্ড ফর্মেশন হবে সেটা কিন্তু অবভিয়াসলি হাইড্রোজেন বন্ডিংয়ের থেকে স্ট্রঙ্গার হবে। Next point, higher the electronegativity of atom to which hydrogen atom is attached, stronger the hydrogen bond formed. Obviously যদি যে অ্যাটমের সঙ্গে হাইড্রোজেনটা অ্যাটাচড হয়ে আসে সেই অ্যাটমটার ইলেকট্রোনেগেটিভিটি যত বেশি হবে হাইড্রোজেন বন্ডিংয়ের স্ট্রেংথটাও তত বেশি হবে। যেমন এক্ষেত্রে দেখা যাক, আমরা অর্ডারটা দেখি যে HF HO HN। আমরা জানি যে ফ্লুরিনের ইলেকট্রোনেগেটিভিটি ইজ গ্রেটার দ্যান অক্সিজেন অ্যান্ড ইজ গ্রেটার দ্যান নাইট্রোজেন। তার ফলে HF এর ক্ষেত্রে আমরা স্ট্রংগেস্ট হাইড্রোজেন বন্ডিং দেখতে পাবো, হোয়ারাস অক্সিজেন এবং নাইট্রোজেন ক্ষেত্রে রেসপেক্টিভলি আমরা হাইড্রোজেন বন্ডিংয়ের স্ট্রেংথটা কিন্তু কমে যাবে। তার মানে কি দাঁড়ালো, যত অ্যাটমটার ইলেকট্রোনেগেটিভিটি বেশি হবে তার হাইড্রোজেন বন্ডিংয়ের স্ট্রেংথ তত বেশি হবে। নেক্সট পয়েন্ট, হাইড্রোজেন বন্ড অলসো হ্যাজ এ ডেফিনিট ডিরেকশন অফ বন্ডিং। অবভিয়াসলি হাইড্রোজেন বন্ডিংয়ের দুটো ডিরেকশন হয়, একটা এটা লিনিয়ারলি হতে পারে, যেমন এইখানে আমি জন্য HX মলিকুলের ক্ষেত্রে আমি ধরি তাহলে লিনিয়ারলিও হতে পারে, বা এটা বেন্টও হতে পারে, বেন্ট বা ফার্কেটেড ইন নেচারও হতে পারে। তার একটা ডেফিনিট ডিরেকশন কিন্তু অবভিয়াসলি হাইড্রোজেন বন্ডিংয়ে আছে। নেক্সট, ইন অর্ডার টু মিনিমাইজ দ্য রিপালশন অল দ্য থ্রি অ্যাটমস লাই ইন এ স্ট্রেট লাইন। অবভিয়াসলি যদি তিনটে অ্যাটম একটা স্ট্রেট লাইনে থাকে তাহলে তাদের মধ্যে রিপালশনটা সবচেয়ে কম হবে, এবং যত কম রিপালশন হবে হাইড্রোজেন বন্ডিংয়ের স্ট্রেংথ কিন্তু তত বেশি হবে। ক্লিয়ার? সো these are the characteristics of hydrogen bonding. Now coming to the next part, types of hydrogen bond, and it is one of the most important part. And the types of hydrogen bond mainly divided into two categories: intramolecular hydrogen bond and intermolecular hydrogen bond. Now what is intramolecular hydrogen bond? When hydrogen bonding take place within a same molecule, যদি একই মলিকুলের মধ্যে হাইড্রোজেন বন্ডিংটা টেক প্লেস করে তাহলে আমরা সেটাকে বলি ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং। ফর এক্সাম্পল অর্থো নাইট্রোফেনল, অর্থো হাইড্রক্সি বেঞ্জলডিহাইড। ধরো এটা হচ্ছে অর্থো নাইট্রোফেনলের যদি আমি উদাহরণ দেখি, এটা বেঞ্জিন রিং ধরে নাও, তাহলে এটা অর্থো নাইট্রোফেনলের যদি আমি উদাহরণ দেখি তাহলে এক্ষেত্রে অর্থো নাইট্রোফেনল এই মলিকুলটার মধ্যেই কিন্তু হাইড্রোজেন বন্ডিং হয়েছে। যেহেতু হাইড্রোজেন বন্ডিংটা একটা সেম মলিকুলের মধ্যে হয়েছে, this kind of hydrogen bonding is known as intramolecular hydrogen bond. Clear?
তাহলে হোয়াট ইজ ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড? অবভিয়াসলি হোয়েন হাইড্রোজেন বন্ডিং টেক প্লেস বিটুইন ডিফারেন্ট মলিকিউলস অফ দ্য সেম অর ডিফারেন্ট কম্পাউন্ড। কেমন? ধরো এইচএফ মলিকুল, তো এইচএফ মলিকুলে অনেকগুলো এইচএফ মলিকুল থাকতে পারে। এইচ টু এর ক্ষেত্রে অনেকগুলো জলের মলিকুল এরকম হাইড্রোজেন বন্ডের অবস্থায় থাকতে পারে। তো সেক্ষেত্রে যে বন্ডিংটা হয় সেটা হচ্ছে ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড। আর একটা অবভিয়াস এক্সাম্পল হচ্ছে প্যারানাইট্রোফেনল। প্যারানাইট্রোফেনলের ক্ষেত্রে আমরা দেখতে পারি যে প্যারা পজিশনে, নাইট্রো গ্রুপে প্যারা পজিশনে হাইড্রক্সি গ্রুপ আছে। তাহলে এই হাইড্রক্সি গ্রুপটা তার পরবর্তী আর একটা অপর একটা মলিকুলের নাইট্রো গ্রুপের সঙ্গে কিন্তু হাইড্রোজেন বন্ডিং করতে পারে। কিন্তু সেম মলিকুলের নাইট্রোজেনের সঙ্গে কিন্তু অক্সিজেনের সঙ্গে হাইড্রোজেন বন্ডিং করতে পারে না, কারণ আমি আগেই বলেছি ডিস্টেন্সটা কিন্তু একটা ফ্যাক্টর। তিনটে অ্যাটমের মধ্যে যদি ডিস্টেন্সটা কম হয় তবেই কিন্তু হাইড্রোজেন বন্ডিং হবে। কিন্তু এক্ষেত্রে যেহেতু ওইচের হাইড্রোজেন এবং নাইট্রো গ্রুপের অক্সিজেনের ডিস্টেন্সটা অনেকটাই বেশি, তাই প্যারা নাইট্রোফেনলে কিন্তু একই মলিকুলের মধ্যে হাইড্রোজেন বন্ডিং সম্ভব নয়। কিন্তু দুটো ডিফারেন্ট প্যারা নাইট্রোফেনলের মধ্যে হাইড্রোজেন বন্ডিং হতেই পারে। তো দিস কাইন্ড অফ হাইড্রোজেন বন্ডিং ইজ নোন অ্যাজ ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং। ক্লিয়ার? নেক্সট, a very important topic, effect of hydrogen bond on different properties of compound. First one is boiling point. কি কি ইফেক্ট হতে পারে হাইড্রোজেন বন্ডিং এর? ইফেক্ট কম্পাউন্ডের মধ্যে, কম্পাউন্ডের প্রপার্টিজের মধ্যে কি কি এফেক্ট দেখা যেতে পারে? দেখো, হাইড্রোজেন বন্ড, যদিও একটা হাইড্রোজেন বন্ডের এনার্জি কিন্তু কম কম্পারেটিভলি কোভ্যালেন্ট বন্ড বা আয়নিক বন্ড বলো, কিন্তু অসংখ্য হাইড্রোজেন বন্ড যদি একটা মলিকুলে থাকে তখন তার এনার্জি কিন্তু হিউজ দাঁড়ায়। তাই আমরা কোনোদিন হাইড্রোজেন বন্ডকে একটা হাইড্রোজেন বন্ডিংয়ের রেসপেক্টে ধরবো না, আমরা ধরবো বাঞ্চ অফ হাইড্রোজেন বন্ডিংয়ের রেসপেক্টে। যখন আমি বাঞ্চ ধরবো তখন তার এনার্জিটা কিন্তু কম থাকবে না, তার এনার্জিটা যথেষ্টই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে আমাদের কাছে। তো ফার্স্ট এফেক্টে আমি যাই। ফার্স্ট এফেক্ট হচ্ছে বয়লিং পয়েন্ট। তো বয়লিং পয়েন্টে প্রথম পয়েন্ট হচ্ছে H2O হ্যাজ গ্রেটার বয়লিং পয়েন্ট দ্যান H2S। জলের বয়লিং পয়েন্ট H2S এর থেকে বেশি, দো অক্সিজেন অ্যান্ড সালফার বিলং টু দ্য সেম গ্রুপ। অক্সিজেন এবং সালফার একই গ্রুপে বিলং করা সত্ত্বেও জলের বয়লিং পয়েন্ট H2S এর থেকে বেশি। ওয়াই? দিস ইজ বিকজ দ্য ইলেকট্রোনেগেটিভিটি অফ অক্সিজেন ইজ গ্রেটার দেন সালফার। তাহলে অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি যদি সালফারের থেকে বেশি হয় তাহলে জলের ক্ষেত্রে আমরা স্ট্রঙ্গার হাইড্রোজেন বন্ডিং পাবো। কারণ আমরা প্রথম পয়েন্টেই জেনেছি যে যত বেশি ইলেকট্রোনেগেটিভ হবে হাইড্রোজেন অ্যাটমটা যার সঙ্গে যুক্ত থাকবে তার ইলেকট্রোনেগেটিভিটি যত বেশি হবে তত হাইড্রোজেন বন্ডটা স্ট্রং হবে। তাহলে এখানে যেহেতু অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি সালফারের থেকে অনেকটাই বেশি, তাহলে জলের ক্ষেত্রে আমরা স্ট্রং হাইড্রোজেন বন্ড ফর্মেশন দেখতে পাই। এবং যত স্ট্রং হাইড্রোজেন বন্ড ফর্মেশন হবে তত অবভিয়াসলি তার বয়লিং পয়েন্টটা বাড়বে। ক্লিয়ার? নেক্সট, ইথানল হ্যাজ হায়ার বিপি দ্যান আইসোমেরিক ডাইমিথাইল ইথার। সিমিলার, সেম পয়েন্ট অফ ভিউ, সেম এক্সপ্লেনেশন। হোয়াট ইজ দ্য এক্সপ্লেনেশন? ইথানলের এবং ডাইমিথাইল ইথারের দুটোই কিন্তু মলিকুলার ফর্মুলা সেম। ইথানলের মলিকুলার ফর্মুলা C2H6O, ডাইমিথাইল ইথালেরও ক্ষেত্রে C2H6O, কিন্তু ইথানলের বয়লিং পয়েন্টটা ডাইমিথাইল ইথারের থেকে বেশি। কেন? কারণ ইথানলের ক্ষেত্রে আমরা জানি যে ফাংশনাল গ্রুপ হিসাবে OH গ্রুপ থাকে। তাহলে OH গ্রুপে এই অক্সিজেন ডেল্টা নেগেটিভ এবং হাইড্রোজেন ডেল্টা পজিটিভ দুটো অপোজিটলি চার্জড হয়ে যায়। কারণ কি? অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি যেহেতু হাইড্রোজেনের থেকে বেশি, তাহলে ইলেকট্রন পেয়ারটাকে নিজের দিকে টেনে নিয়ে ডেল্টা নেগেটিভ চার্জ হবে এবং হাইড্রোজেন মাথায় করসপন্ডিংলি ডেল্টা পজিটিভ চার্জ আসবে। তো এখানে ডেল্টা নেগেটিভ চার্জ হওয়ার পরে পার্শ্ববর্তী ইথানল মলিকুলের ক্ষেত্রে কিন্তু সেম ডেল্টা নেগেটিভ ডেল্টা পজিটিভ চার্জ হয়। তখন এই যে ডেল্টা পজিটিভ এবং এই ডেল্টা নেগেটিভ অক্সিজেনের মধ্যে হাইড্রোজেন বন্ডিং সম্ভব। তার মানে আমরা দাঁড়ায় যে ইথানল মলিকুলের ক্ষেত্রে কিন্তু হাইড্রোজেন বন্ডিং সম্ভব, কিন্তু ডাইমিথাইল ইথারের ক্ষেত্রে সেই ধরনের কোনো হাইড্রোজেন বন্ডিং আমরা দেখতে পাই না। তাহলে ইথানল মলিকুলের ক্ষেত্রে যেহেতু হাইড্রোজেন বন্ডিং সম্ভব হয়, তাহলে ইথানল মলিকুল দে ফর্মস দ্য এগ্রিগেট, একটা এগ্রিগেট ফর্মেশন হয়। অ্যান্ড ইফ হোয়েন এগ্রিগেশন ফর্মেশন অকার্স there must be increase in boiling point। সেক্ষেত্রে আমরা বয়লিং পয়েন্টের ইনক্রিজ অবভিয়াসলি দেখতে পাবো। তাই জন্যই ইথানল এবং ডাইমিথাইল ইথারের মলিকুলার ফর্মুলা সেম হওয়া সত্ত্বেও তাদের বয়লিং পয়েন্ট সেম। নেক্সট এক্সপ্লেনেশন, প্যারানাইট্রোফেনল হ্যাজ হাইয়ার বিপি দ্যান অর্থোনাইট্রোফেনল। অবভিয়াসলি প্যারানাইট্রোফেনলের ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম? প্যারানাইট্রোফেনল ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিংয়ে টেক পার্ট করে, whereas অর্থোনাইট্রোফেনল টেক্স পার্ট ইন ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং। তো if there occurs intermolecular hydrogen bonding, that means there occurs molecular association.
If there occurs molecular association, that means obviously its boiling point will increase. That's why paranitrophenol has higher boiling point than orthonitrophenol. অর্থোনাইট্রোফেনলের ক্ষেত্রে আমরা ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং দেখতে পাই, কিন্তু সেক্ষেত্রে মলিকুলার অ্যাসোসিয়েশন হয় না, এবং মলিকুলার অ্যাসোসিয়েশন না হওয়ার জন্য তার বয়লিং পয়েন্ট কিন্তু কম হয়। Now coming to the next slide. Solubility, obviously a very important point. Being organic compound, glucose and sugar are soluble in water. তো আমরা কি জানি, আমরা একটা ফ্রেজ আছে যে পোলার লাইকস পোলার অ্যান্ড নন পোলার লাইকস নন পোলার, মানে পোলার সাবস্টেন্স পোলারে দ্রবীভূত হয়, নন পোলার সাবস্টেন্স নন পোলার সাবস্টেন্সটা দ্রবীভূত হয়। তো আমরা জানি মেনলি অর্গানিক কম্পাউন্ড যারা হয় তারা মেনলি নন পোলার হয়। তাহলে নন পোলার হওয়ার ফলের ক্ষেত্রে তারা কিন্তু ওয়াটার কিন্তু একটা পোলার সাবস্টেন্স, ওয়াটারে দ্রবীভূত হয় না। কিন্তু অর্গানিক কম্পাউন্ড গ্লুকোজ এবং সুগার কিন্তু জলে দ্রবীভূত হয়। কেন? ওয়াই? দিস ইজ বিকজ ইন সুগার অর ইন গ্লুকোজ মলিকিউল দেয়ার প্রেজেন্স অফ ওইচ গ্রুপ, ফাংশনাল ওইচ গ্রুপ। সেই ওইচ গ্রুপটা কিন্তু ওয়াটার মলিকিউলের সঙ্গে হাইড্রোজেন বন্ডিংয়ে টেক পার্ট করতে পারে। আর যদি হাইড্রোজেন বন্ডিং হয়, এক্ষেত্রে যেমন হয় গ্লুকোজ মলিকুল বা সুগার মলিকুলের ওইচ গ্রুপের সঙ্গে জলের হাইড্রোজেন বন্ডিং হয়, আর যেহেতু হাইড্রোজেন বন্ডিং হয় সেই জন্য গ্লুকোজ বা সুগার মলিকুল কিন্তু ওয়াটারে ইজিলি সলিউবল। ক্লিয়ার? নেক্সট, KHF2 exists but KCl2 does not. Excellent. Why? Because of the presence of HF2 minus ion. HF2 minus ion কিন্তু ফরমেশন হয়। Why? Because of the smaller size of fluorine atom. ফ্লোরিন অ্যাটমের যেহেতু সাইজটা স্মল, তাই জন্যই F মাইনাস আয়নটা HF এর সঙ্গে হাইড্রোজেন বন্ডিং করে HF2 মাইনাস আয়নটা তৈরি করতে পারে। সেই HF2 মাইনাস আয়ন K প্লাসের সঙ্গে ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন করে KHF2 ফরমেশন হয়। বাট KCl2 ক্ষেত্রে Cl মাইনাস আয়ন কিন্তু ওই ধরনের HCl2 মাইনাস অ্যানায়ন তৈরি করতে পারে না। কেন পারে না? যেহেতু Cl মাইনাস আয়নের সাইজটা বড়। তাহলে সাইজটা বড় হলে কিন্তু হাইড্রোজেন বন্ডিংয়ে টেক পার্ট করতে পারে না। সেক্ষেত্রে স্টেরিক রিপালশনও হতে পারে বা ইলেকট্রনিক ডেন্সিটিও কিন্তু কম হতে পারে। দুটো রিজনই কিন্তু, দুটো ফ্যাক্টরই কিন্তু HCl2 মাইনাস আয়নকে ফরমেশন হতে দেয় না, তাই জন্য KCl2 এক্সিস্ট করে না। ক্লিয়ার? নেক্সট, ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, ভলিউম অফ আইস ডিক্রিজেস অন মেল্টিং। গুড। তো আমরা জানি কি এটা হচ্ছে আইসের স্ট্রাকচার। এখানে এই যে অক্সিজেন অ্যাটমটা ইজ টেট্রাহেড্রালি সারাউন্ডেড বাই 4 হাইড্রোজেন অ্যাটম। 4টে হাইড্রোজেন অ্যাটম দিয়ে টেট্রাহেড্রালি এটা সারাউন্ডেড আছে। এখানে দু রকমের হাইড্রোজেন বন্ডের নেচার দেখতে পাওয়া। এই যে দুটো বন্ড, দুটো হাইড্রোজেন কোভ্যালেন্টলি বন্ডেড আছে এবং দুটো হাইড্রোজেন বন্ডিংয়ের মাধ্যমে বন্ডেড আছে। তো আমরা যদি এবার টেম্পারেচার বাড়াই, মেল্টিং মানে তো গলানো, তাকে টেম্পারেচার বাড়াতে হবে। তাহলে আমরা যদি টেম্পারেচার বাড়াই, মানে ইনক্রিজ দ্য টেম্পারেচার, দ্যাট হাইড্রোজেন বন্ডেড পোর্শন গেটস র্যাপচার্ড। হাইড্রোজেন বন্ডেড অ্যাটমগুলো র্যাপচার্ড হয়ে ভেঙে যায়। ভেঙে গেলে কি হবে? ওয়াটার মলিকুল নাও কামস টু ক্লোজার উইথ ইচ আদার। তারা নিজেদের মধ্যে কাছাকাছি চলে আসে। তা যখন নিজেদের মধ্যে কাছাকাছি চলে আসা মানেই হচ্ছে তার ভলিউমটা কিন্তু কমে যাওয়া। তার মানে অপোজিটলি আমি বলতে পারি তার ডেন্সিটি কিন্তু বেড়ে যায়। এই জন্য আইসের ভলিউম কিন্তু জলের থেকে অনেকটাই বেশি। যখনই আমি টেম্পারেচার বাড়াবো, হাইড্রোজেন বন্ডগুলো ভাঙতে শুরু করবে। হাইড্রোজেন বন্ডগুলো ভাঙার ফলে ওয়াটার মলিকুলগুলো কাছাকাছি আসবে এবং কাছাকাছি আসার ফলে তার ভলিউমটা কিন্তু অবভিয়াসলি ডিক্রিজ করবে। ক্লিয়ার? And the last point of my today's topic and the most important one, what is the basic point of view? আমাদের জিনের মেন স্ট্রাকচার ধারক আর বাহক হচ্ছে ডিএনএ। তো ডিএনএর যে বেস পেয়ারিং, সেই বেস পেয়ারিংয়ের মূল ভূমিকা গ্রহণ করে হচ্ছে হাইড্রোজেন বন্ডিং। এখানে অ্যাডিনিন থাইমিন দু রকমের বেস পেয়ারিং হয়, ATGC। তো অ্যাডিনিন থাইমিন এই দুটোর মধ্যে দুটো হাইড্রোজেন বন্ডিং দেখা যায়, এবং জিসি গুয়ানিন এবং সাইটোসিন এই দুটোর মধ্যে 3টে হাইড্রোজেন বন্ডিং দেখা যায়। তাহলে এই যে ATGC বেস পেয়ারিং, যেটা ডিএনএর মূল স্ট্রাকচারকে এই বেস পেয়ারিং কিন্তু দাঁড় করিয়ে রাখে, এবং তার মূল ফ্যাক্টরটা হচ্ছে কিন্তু হাইড্রোজেন বন্ডিং। তার মানে হাইড্রোজেন বন্ডিং কিন্তু ডিএনএকে স্ট্রাকচারাইজ করছে, এবং ডিএনএ আছে বলেই আমরা জেনেটিক্যালি সার্ভাইভ করছি। ওকে, সো দিজ আর দ্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্টস রিগার্ডিং হাইড্রোজেন বন্ডিং। তো আজকের টপিকটি আমি এখানেই কনক্লুড করছি। থ্যাংক ইউ।